নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8 এর আনম্যাপিং কোশ্চেন অনুসারে মডেল সেট 20 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একের এক পি প্লাস কিউ ইন্টু 40% ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টু 80% হলে পি এবং কিউ এর মধ্যে সম্পর্কটি লেখো। লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু 40/100 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টু 80/100, বা সেখান থেকে একটু ক্যালকুলেশন করলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু পি প্লাস কিউ ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 4 ইন্টু পি মাইনাস কিউ ডিভাইড বাই 5। তাহলে 5 ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 2p প্লাস 2q ইজ ইকুয়াল টু 4p মাইনাস 4q, বা সেখান থেকে লিখতে পারি 2q প্লাস 4q ইজ ইকুয়াল টু 4p মাইনাস 2p, বা সেখান থেকে লিখতে পারি 6q ইজ ইকুয়াল টু 2p, বা সেখান থেকে লিখতে পারি 2p ইজ ইকুয়াল টু 6q, বা সেখান থেকে লিখতে পারি p ইজ ইকুয়াল টু 6q ডিভাইড বাই 2। তাহলে 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3, বা সেখান থেকে লিখতে পারি p ইজ ইকুয়াল টু 3q। তাহলে অতএব p ও কিউর মধ্যে সম্পর্ক হচ্ছে p ইজ ইকুয়াল টু 3q। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুইটা বলেছে শূন্যস্থান পূরণ করো a ইন্টু a মাইনাস 1 এবং b ইন্টু b মাইনাস 1 সংখ্যা মালা এর গসাগু a ইন্টু a মাইনাস 1 হবে যখন ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে a ইজ ইকুয়াল টু b। তারপর 1-3 বলেছে x লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগ আর y ডিভাইডেড বাই x প্লাস y হলে ওই শরবতে জলের পরিমাণ কত। তাহলে আমি লিখতে পারি x ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই লিটার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-4 বলেছে সরলতম আকারে প্রকাশ করো 1 মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু, এখানে ড্যাশ আছে, এটা ড্যাশ হবে না, এটা হবে ডট 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 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 11। অঙ্কটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি 1 মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 3 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 5 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 6 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 7 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 8 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 9 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 10 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 11, বা সেখান থেকে লিখতে পারি 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5 ইন্টু 5/6 ইন্টু 6/7 ইন্টু 7/8 ইন্টু 8/9 ইন্টু 9/10 ইন্টু 10/11 ক্যালকুলেশন করলাম। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 1/11। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর 1-5 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। যদি কোণ বিওসি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয় তবে কোণ বিএসি ইজ ইকুয়াল টু এ বলেছে হচ্ছে 0 ডিগ্রি, অপশান বি বলেছে হচ্ছে 105 ডিগ্রি, অপশান সি বলেছে হচ্ছে 150 ডিগ্রি, অপশান ডি বলেছে হচ্ছে 82.5 ডিগ্রি। স্যারে আমি ছবিটা অঙ্কন করলাম, বা সেখান থেকে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে কোণ বিওসি ও কোণ বিএসি এর মধ্যে সম্পর্ক হলো কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি, বা বলে দেওয়া আছে যে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই 15 ডিগ্রির মানটা এই যে সমীকরণটা আছে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি, এই সমীকরণে বসাবো। তাহলে সেখান থেকে লিখতে পারি 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি, বা সেখান থেকে লিখতে পারি হাফ কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি হাফ কোণ বিএসি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোণ বিএসি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি ইন্টু 2, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে আমার অপশান সি হবে হচ্ছে আমার কারেক্ট। 1-6 বলেছে পাশের চিত্রে কোণ এ ও কোণ বি কেন সন্নিহিত কোণ নয়। দেখো প্রশ্ন অনুসারে এখানে ছবিটা অঙ্কন করে দেওয়া আছে, কারণটা হচ্ছে ওদের শীর্ষবিন্দু আলাদা। হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2। তাহলে আমি অঙ্কটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস ইন্টু এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 2। সবাই বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার আমি অঙ্কটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস
a প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। নেটটা বলেছে সরল করো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। অনুসারে আমি অঙ্কটা একবার লিখে নিলাম বা সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। তাহলে ভাগ যখন গুণ হয় তখন কী হয়, নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে চলে আসে, তো সেই অনুযায়ী এটা হয়েছে। বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স। বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান into x plus 2 divided by x into x minus 4 plus 2 into x minus 4 into x into x minus 4 plus 1 into x minus 4 divided by x into x minus 3 plus 2 into x minus 3। बस यहाँ दे लिखते हैं is equal to the x plus 2 into x minus 1 divided by x minus 4 into x plus 2 into x minus 4 into x plus 1 divided by x minus 3 into x plus 2। बस यहाँ दे लिखते हैं x plus 2 into x minus 1 into x minus 4 into x plus 1 divided by x minus 4 into x plus 2 into x minus 3 into x plus 2। তাহলে উপরে থাকা x plus 2 আর নিচে থাকা x plus 2 এটা ক্যান্সেল আউট হলো, নিচে থাকা x minus 4 আর উপরে থাকা x minus 4 এটা ক্যান্সেল আউট হলো। বা সেখান থেকে লিখতে পারি x minus 1 into x plus 1 divided by x minus 3 into x plus 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর অথবাই বলেছে সরল করো b plus c divided by bc into b plus c minus a plus c plus a divided by ca into c plus a minus b plus a plus b divided by ab into a plus b minus c। অঙ্কটা অনেক বড়, তোমরা খাতার আড়ে দিকে করে করবে তাহলে একটু সুবিধে হবে। আমি আড়ে দিকে করে আমি অঙ্কটা লিখে নিলাম। বা সেখান থেকে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বিসি প্লাস সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ বি। বা সেখান থেকে লিখতে পারি এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ বি সি। বা সেখান থেকে লিখতে পারি এ ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বি ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ माइनस बी सी प्लस ए सी प्लस ए स्क्वायर माइनस ए बी प्लस सी इंटू ए स्क्वायर प्लस ए बी माइनस ए सी प्लस बी ए प्लस बी स्क्वायर माइनस बी सी होल डिवाइडेड बाई ए बी सी। बस सेखान থেকে লিখতে পারি ए बी स्क्वायर प्लस ए बी सी माइनस ए स्क्वायर बी प्लस ए बी सी प्लस ए स्क्वायर सी माइनस सी ए स्क्वायर प्लस बी सी स्क्वायर प्लस ए बी सी माइनस बी स्क्वायर सी प्लस ए बी सी प्लस ए स्क्वायर बी माइनस ए बी स्क्वायर प्लस ए स्क्वायर सी प्लस ए बी सी माइनस ए सी स्क्वायर प्लस ए बी सी प्लस बी स्क्वायर सी माइनस बी सी स्क्वायर होल डिवाइड बाई ए बी सी। তাহলে ছটা এ বি সি বাদে বাকি যেগুলো ছিল প্লাস মাইনাস থাকার কারণে সেগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। বা সেখান থেকে লিখতে পারি সিক্স ইন্টু এ বি সি ডিভাইড বাই এ বি সি। তাহলে উপরে থাকা এ বি সি আর নিচে থাকা এ বি সি ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6। তাই বলেছে গসাগু এবং লসাগু নির্ণয় করো ওয়াই কিউব মাইনাস 8 কমা ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y ও ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6। মালাটা আমি লিখে নিলাম। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই কমন নিয়ে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 4। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস 2y মাইনাস 6। বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই প্লাস 3 মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3। বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3। তাহলে নির্ণয় গসাগু হবে, দেখবে যে তিনটেতেই কমন আছে হচ্ছে ওয়াই মাইনাস 2, তাহলে নির্ণয় গসাগু হবে হচ্ছে ওয়াই মাইনাস 2। নির্ণয় লসাগু দেখবে তিনটেতে আগে যেটা কমন ছিল সেটা লিখলাম ওয়াই মাইনাস 2, যেগুলো পড়েছিল সেগুলো লিখে দিলাম। তাহলে স্কোয়ার প্লাস 2y প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস
3। এবার এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখে নিলাম, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। অথবা বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। খামালাটা আমি লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কেন লিখলাম না, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আমি জোর করে আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এনেছি। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে বোঝানোর জন্যে তাহলে আমাকে আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে আমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমি আরেকবার ফিরে পাবো। সেই কারণেই আমি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তারপরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি ওয়াই কমন নিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বা সেখান থেকে লিখতে পারি ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিলাম, আর যেহেতু এটা হোল কিউব ছিল সেই জন্য এক্সের কিউব হলো, তাহলে এক্সের কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় গসাগু হবে 1, কারণ কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। এবার নির্ণয় লসাগু হবে, দেখবে দুটোতে কমন আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আগে লিখলাম। তারপর যেগুলো পড়েছিল সেগুলো এক এক করে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমি একটু সাজিয়ে নিয়ে লিখে নেবো, ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 5-এর একটা বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ঐরাসিক পদ্ধতি প্রয়োগ করো। ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা জন, কাজের পরিমাণ অংশ, সময় দিন। লোকসংখ্যা 30, কাজের পরিমাণ অংশ 3/7, সময় হচ্ছে 15। লোকসংখ্যা 30 প্লাস 10 40, কাজের পরিমাণ 1 মাইনাস 3/7 ইকুয়াল টু 4/7, সময় হচ্ছে হোয়াট। তাহলে লোকসংখ্যা স্থির রেখে কাজ বাড়ালে সময় বেশি লাগবে, সুতরাং লোকসংখ্যা ও সময়ের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। আবার কাজ স্থির রেখে লোকসংখ্যা বাড়ালে সময় কম লাগবে, সুতরাং লোকসংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তাহলে অতএব বাকি রাস্তা সারাতে সময় লাগবে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 15 ইন্টু 30/40 ইন্টু 4/7 ডিভাইডেড বাই 3/7, 7 ক্যান্সেল আউট হলো, 30-এর 0 আর 40-এর 0, এই দুটো 0 ক্যান্সেল আউট হলো। তাহলে লিখতে পারি যদি 15 ইন্টু 3/4 ইন্টু 4/3 দিন, তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 15 দিন। তাহলে অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে সময় লাগবে হচ্ছে 15 দিন, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5-এর 2 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস করা হলো তা নির্ণয় করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক, তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ একক। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে পরিবর্তিত দৈর্ঘ্য ইকুয়াল টু x প্লাস 15 ডিভাইড বাই 100 ইন্টু x একক, বা সেখান থেকে লিখতে পারি x প্লাস 15x ডিভাইড বাই 100 একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 115x ডিভাইড বাই 100 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা হলে পরিবর্তিত প্রস্থ ইকুয়াল টু y মাইনাস 15 ডিভাইড বাই 100 ইন্টু y একক, বা সেখান থেকে লিখতে পারি y মাইনাস 15y ডিভাইড বাই 100 একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 85y ডিভাইড বাই 100 একক। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 115x ডিভাইড বাই 100 ইন্টু 85y ডিভাইড বাই 100 বর্গ একক। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 23×5 115 আর 20×5 100, আর এখানে হচ্ছে 17×5 85 আর 20×5 100। তাহলে সেখান থেকে লিখতে পারি ইকুয়াল টু দিয়ে 23x ডিভাইড বাই 20 ইন্টু 17y ডিভাইড বাই 20 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 391xy ডিভাইড বাই 400 বর্গ একক। আবার অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে হ্রাস পেয়েছে ইকুয়াল টু xy মাইনাস 391xy ডিভাইড বাই 400 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 400xy মাইনাস 391xy ডিভাইড বাই 400 বর্গ একক দিয়ে লিখতে পারি 9xy ডিভাইড বাই 400 বর্গ একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 9xy ডিভাইড বাই 400 ডিভাইড বাই xy ইন্টু 100%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9xy ডিভাইড বাই 400xy ইন্টু 100%। সেখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 9/4%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2.14%। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 2.14%, এটা হয়ে গেল আমার অ্যান্সার।
5-3 বলেছে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। ধরি এক্স একক শরবত আছে, এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে এক্স একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 ইন্টু এক্স একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x/4 একক, এবং জল আছে ইকুয়াল টু হচ্ছে x/4 একক। আবার ওয়াই একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 ইন্টু ওয়াই একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3y/4 একক, এবং জল আছে হচ্ছে y/4 একক। তাহলে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে হচ্ছে 3x/4 মাইনাস 3y/4 একক, এবং জল থাকবে হচ্ছে x/4 মাইনাস y/4 একক। আবার ওয়াই একক জল মেশালাম, তাহলে অতএব এখন জলের পরিমাণ হলো হচ্ছে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই একক। লিখতে পারি হচ্ছে 3x/4 মাইনাস 3y/4 হোল ডিভাইড বাই x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/1, বা সেখান থেকে লিখতে পারি 3x/4 মাইনাস 3y/4 ইজ ইকুয়াল টু x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই, বা সেখান থেকে লিখতে পারি 3x মাইনাস 3y/4 ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই প্লাস 4y/4। তাহলে 4 ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই প্লাস 4y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 3y মাইনাস ওয়াই প্লাস 4y, বা সেখান থেকে লিখতে পারি 2x is equal to 2y plus 4y, বা সেখান থেকে লিখতে পারি 2x is equal to 6y, বা সেখান থেকে লিখতে পারি 6y is equal to 2x, বা সেখান থেকে লিখতে পারি y is equal to 2x divided by 6। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কাটাকাটি করলে 2 দিয়ে 2 1 2 2 3 6, তার মোট শরবতের 1/3 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত সমান হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আছে 4, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 100 বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? সুবিধার জন্য আমাদের ধরতে হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা ইজ ইকুয়াল টু 100%। তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে হচ্ছে 52% মাইনাস 17% ইজ ইকুয়াল টু 35%। তাহলে শুধুমাত্র অঙ্কে ফেল করেছে হচ্ছে 42% মাইনাস 17%। এখানে 17%গুলো কি উভয় বিষয়ে ফেল করেছে কতজন সেইটা, তাহলে কে কতজন ফেল করেছে আর উভয় বিষয়ে কতজন ফেল করেছে সেখান থেকে বাদ দিলে অ্যাকচুয়াল অঙ্কে কতজন ফেল করেছে সেইটা বেরিয়ে আসবে, সেইটাই করেছি। এরকমভাবে ইংরেজির ক্ষেত্রেও ইংরেজিতে কতজন ফেল করেছে আর উভয় বিষয়ে কতজন ফেল করেছে সেটা বাদ দিলে অ্যাকচুয়াল ইংরেজিতে কতজন ফেল করেছে সেইটা বেরিয়ে আসবে। তাহলে এখানে অঙ্কের ক্ষেত্রে 42% মাইনাস 17% ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 25%। তাহলে মোট ফেল করেছে হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করেছে তার পার্সেন্টেজ, প্লাস শুধু অঙ্কে ফেল করেছে তার পার্সেন্টেজ, প্লাস উভয় বিষয়ে জন ফেল করেছে তার পার্সেন্টেজ, এই তিনটে যোগ হবে। তাহলে সেখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে 35% প্লাস 25% প্লাস 17% ইজ ইকুয়াল টু হচ্ছে 77%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে 100% মাইনাস 77% ইজ ইকুয়াল টু 23%। তাহলে 23% পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 115 জন, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 1% পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 115 ডিভাইড বাই 23 জন। তাহলে 100% পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 115 ডিভাইড বাই 23 ইন্টু 100। তাহলে 23 দিয়ে 115 কি 5-এ 115 হয়, তাহলে 23 দিয়ে 115কে কাটলে হচ্ছে 5 হয়। তাহলে 100 ইন্টু 5 জন, তার মানে হচ্ছে 500 জন। তাহলে অতএব মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এরপর 5-এর 5, কোনো একটি কাজ এ ও বি 20 দিনে, বি ও সি 15 দিনে এবং এ ও সি 20 দিনে সম্পন্ন করে, তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? মোট কাজের পরিমাণ 1 অংশ, তাহলে এ ও বি 20 দিনে কাজ করে 1 অংশ, এ ও বি 1 দিনে কাজ করে 1-এর 20 অংশ, বি ও সি 15 দিনে কাজ করে 1 অংশ, বি ও সি দিনে কাজ করে হচ্ছে 1-এর 15 অংশ। তাহলে এ ও সি 20 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ, এ ও সি 1 দিনে কাজ করে হচ্ছে 1-এর 20 অংশ। তাহলে অতএব এ ও বি, বি ও সি ও এ ও সি একত্রে একদিনে কাজ করে হচ্ছে 1-এর 20 প্লাস 1-এর 15 প্লাস 1-এর 20 অংশ, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3 + 4 + 3 ডিভাইড বাই 60 অংশ, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 10-এর 60 অংশ, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1-এর 6 অংশ। তাহলে অতএব 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একত্রে একদিনে কাজ করে হচ্ছে 1-এর 6 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে একদিনে কাজ করে হচ্ছে 1 ডিভাইড বাই 6 ইন্টু 2 অংশ, তার মানে হচ্ছে 1-এর 12 অংশ। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একত্রে 1-এর 12 অংশ কাজ করে একদিনে। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি একত্রে 1 অংশ কাজ করে হচ্ছে 12 দিনে। তাহলে অতএব তারা তিনজনে একত্রে কাজটি 12 দিনে শেষ করতে পারবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আছে 6টা বলেছে এক পাত্র জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? সিলভারে তামা
দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3:2। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ হচ্ছে 4/4 + 3+2 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4/9 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 24 কিগ্রা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ হচ্ছে 3/4 + 3+2 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3/9 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 18 কিগ্রা। 54 কিগ্রা জার্মান সিলভারে নিকেলের পরিমাণ হচ্ছে 2/4 + 3+2 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2/9 ইন্টু 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12 কিগ্রা। তাহলে ধরি জার্মান সিলভারে এক্স কিগ্রা দস্তা মেশানো হলো, তাহলে অতএব নতুন প্রকার জার্মান সিলভারে দস্তার পরিমাণ হচ্ছে 18 + x কিগ্রা। তাহলে শর্তানুসারে লিখতে পারি 24/18 + x = 6/5, বা সেখান থেকে লিখতে পারি 6 ইন্টু 18 + x = 120, বা সেখান থেকে লিখতে পারি 108 + 6x হচ্ছে 120, বা সেখান থেকে লিখতে পারি 6x = 120 - 108, বা সেখান থেকে লিখতে পারি 6x = 12, বা সেখান থেকে লিখতে পারি x = 12/6। তাহলে 6 দিয়ে 12কে কাটলে 2 হয়, বা সেখান থেকে লিখতে পারি x = 2। 54 কেজি জার্মান সিলভারে 2 কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর 5-এর 7-এরটা বলেছে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা থেকে গেলেন তাদের অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে ত্রৈরাসিক নিয়মে সমাধান কর। ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন সময় দিন। লোক সংখ্যা 4000, সময় হচ্ছে 9 - 3 6। লোক সংখ্যা 4000 - 1000 3000, সময় হচ্ছে হোয়াট। তাহলে লোক সংখ্যা হ্রাস পেলে নির্দিষ্ট পরিমাণ খাবার বেশি দিন চলবে। তাহলে সুতরাং লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। তাহলে অতএব 4000:3000 হোয়াট 6। এখানে হোয়াটটা হচ্ছে নির্ণয়ের দিন সংখ্যা, বা সেখান থেকে লিখতে পারি 4000/3000 = নির্ণয়ের দিন সংখ্যা / 6, বা সেখান থেকে লিখতে পারি অতএব নির্ণয়ের দিন সংখ্যা = 6 × 4000/3000। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 8। তাহলে অতএব অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর একে বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হয়। এর বইয়ের 75 পাতায় 1 নম্বর উপপাদ্যটা এটা তোমরা দেখে নাও। দিয়ে বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। আমাদের বইয়ের 153 পাতায় 9 নম্বর উপপাদ্যটা এটা তোমরা দেখে নাও। 3-এরটা বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এর বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা এটা তোমরা দেখে নাও। 7-এর একে বলেছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করো যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। তাহলে প্রশ্নানুসারে আমি দুটো এখানে ছবি অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত 1 নম্বর চিত্রে কোণ EAB এর AE ও AB বাহু যথাক্রমে কোণ FCD এর CF ও CD বাহুর সঙ্গে সমান্তরাল। 2 নম্বর চিত্রে কোণ EAB এর AE ও AB বাহু যথাক্রমে কোণ FCD এর CF ও DC বাহুর সঙ্গে সমান্তরাল। তাহলে উভয় চিত্রে AB ও CF সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্যচিত্র 1 এর ক্ষেত্রে কোণ EAB = কোণ FCD, এবং চিত্র 2 এর ক্ষেত্রে কোণ EAB প্লাস কোণ FCD = 180 ডিগ্রি। প্রমাণ যেহেতু AE প্যারালাল CF এবং AB ভেদক, কোণ EAB = অনুরূপ কোণ FOB, এটাকে 1 নম্বর দিলাম। একের ক্ষেত্রে AB প্যারালাল CD এবং CF ভেদক, তাহলে অতএব কোণ FOB অনুরূপ কোণ FCD, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ EAB = কোণ FCD প্রমাণিত। চিত্র 2 এর ক্ষেত্রে AB প্যারালাল DC এবং CF ভেদক, তাহলে কোণ FOA অনুরূপ কোণ FCD 3 নম্বর দিলাম। তাহলে AE প্যারালাল CF এবং AB ভেদক, তাহলে অতএব কোণ EAB প্লাস কোণ FOA = 180 ডিগ্রি, যেহেতু ভেদকের একই দিকের অন্তস্থ কোণ। তাহলে অতএব কোণ EAB প্লাস কোণ FCD = 180 ডিগ্রি 3 নম্বর থেকে প্রায়। এটা হয়ে গেল আমার প্রমাণিত। 7-এর 1-এর অথবা ABC সমকোণী ত্রিভুজের কোণ BAC = 90 ডিগ্রি এবং DBC অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে BD = AD, প্রমাণ করো যে DBC বাহুর মধ্যবিন্দু। এর বইয়ের 95 পাতায় 5 নম্বর প্রয়োগটা এটা তোমরা দেখে নাও। তারপর 7-এর 2 AB সরলরেখাংশের A ও B বিন্দুতে সরলরেখাংশের বিপরীত পাশে কোণ BAX ও
কোণ ABY দুটি সমান কোণ প্রমাণ করো যে কোণ BAX এবং কোণ ABY এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। আমাদের বইয়ের 88 নম্বর পাতায় 3 নম্বর প্রয়োগটা এটা তোমরা দেখে নাও। ছিল তোমাদের মডেল সেট 20 এর প্রশ্নগুলোর সমাধান। এরকম যদি তোমরা বাকি মডেল সেটগুলোর প্রশ্নগুলোর সমাধান দেখতে চাও, অর্থাৎ মডেল 1 থেকে মডেল 19 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান, তো দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে ক্লাস 8 ম্যাথ বলে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করলে তোমরা দেখতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে তার প্লেলিস্ট সেকশানে গিয়ে ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্টে ভিজিট করলেও তোমরা সেই প্লেলিস্টে গেলে সেকেন্ড সামেটিভের মডেল 1 থেকে মডেল 19 এবং 20 পর্যন্ত সমস্ত মডেল সেটগুলোর সলিউশনের ভিডিওগুলো দেখতে পাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের PDF এবং অন্যান্য সাজেশনের PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।